নিতেছি, ক্লাস নিতেছি, ক্লাস নিতেছি। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা 10 এর মেয়েরা এত ইরেগুলার কেন? বাকিটার কাউকে দেখছি না, মেসেজ দিলাম তারপরও কেউ সিন দিচ্ছে না। নাবিলা, তোমার কি খবর? ম্যাডাম আলহামদুলিল্লাহ ভালো, আপনার? আমিও ভালো আছি। একজনকে নিয়ে শুরু করে দিব নাকি আর কিছুক্ষণ অপেক্ষা করব? আচ্ছা, আমি তোমাকে নিয়েই শুরু করি, ওরা আসতে থাকুক। আমরা গত ক্লাসে 54 সালের নির্বাচন সম্পর্কে পড়ছিলাম। নির্বাচনের কোন অংশ পর্যন্ত পড়েছি তোমার মনে আছে? মনে আছে নাবিলা? ম্যাডাম আজকে হয়তো 121 পৃষ্ঠা থেকে পড়া শুরু হবে। আচ্ছা, ঠিক আছে, একটু আগে থেকে শুরু করি কারণ আমার মনে হয় এটা শেষ করি নাই আমরা। ঠিক আছে ম্যাম।
আমরা ২১ দফা ভিত্তিক যে ইশতেহার ছিল সেই ইশতেহার সম্পর্কে আলোচনা করেছিলাম। এরপর যেটা হলো আমরা ফলাফলে চলে আসব। ১৯৫৪ সালের নির্বাচনে ফলাফল হচ্ছে যুক্তফ্রন্ট জয়লাভ করেছে। মুসলিম লীগ পরাজিত হয়েছে। মুসলিম লীগ শুধু পরাজিত হয় নাই, মুসলিম লীগের ভরাডুবি হয়েছিল সেই নির্বাচনে। পাকিস্তানি শাসক গোষ্ঠী যুক্তফ্রন্টের হাতে মুসলিম লীগের শোচনীয় পরাজয় মনে প্রাণে মেনে নিতে পারে নাই। মাত্র ৫৬ দিনের মধ্যে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বরখাস্ত করা হয় এবং পূর্ব বাংলার গভর্নরের শাসন কায়েম করা হয়। যেহেতু যুক্তফ্রন্ট জয়লাভ করেছিল এবং মুসলিম লীগের নেতারা সেটা মেনে নিতে পারে নাই, তারা করেছিল কি, তারা বিভিন্ন ষড়যন্ত্রের আশ্রয় গ্রহণ করে এবং ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে যুক্তফ্রন্টের মধ্যে ভাঙন ধরিয়ে দেয়। এটা একটা কোয়ালিশন গভর্নমেন্ট ছিল এবং কোয়ালিশন গভর্নমেন্টে ভাঙন ধরিয়ে দিয়ে তারপর গভর্নরের হাতে ক্ষমতা নিয়ে নেয়। স্বাধীনতার দীর্ঘ ৯ বছর পর ১৯৫৬ সালে সর্বপ্রথম পাকিস্তানের জন্য একটি সংবিধান প্রণয়ন সম্ভব হয়। এতে বাঙালির কতিপয় দাবি, বিশেষ করে বাংলাকে রাষ্ট্রের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়। তবে বেশিদিন ওই সংবিধান কার্যকর হয় নাই। এই ৫৬ সালে সংবিধান বাতিল হয়ে যায় হচ্ছে সামরিক শাসনের মাধ্যমে। আমরা জানি যে সামরিক শাসন যখন জারি করা হয় তখন সামরিক শাসকরা চলমান যত সংবিধান, আইন যা কিছু আছে সব বাতিল করে দেয়। তো ১৯৫৮ সালে ৭ই অক্টোবর জেনারেল ইস্কান্দার মির্জা সে হচ্ছে সামরিক শাসন জারি করে এবং সেটা বাতিল করে দেয়। ৫৬ সালের সংবিধান বাতিল করে দেয়। দিয়ে তিনি সামরিক শাসন আইন জারি করে। এর ৩ সপ্তাহের মধ্যে ইস্কান্দার মির্জাকে সরিয়ে দেয় জেনারেল আইয়ুব খান। তিনি ক্ষমতা দখল করেন। তিনি সর্বজনীন ভোটাধিকার ভিত্তিক পশ্চিমা গণতন্ত্রের ধারণা প্রত্যাখ্যান করে তিনি একটা নতুন ধরনের গণতান্ত্রিক পদ্ধতি প্রবর্তন করেন। তার গণতন্ত্রের নাম হচ্ছে মৌলিক গণতন্ত্র। আসলে সেখানে গণতন্ত্রের ছিল না। যাই হোক ১৯৫৯ সালের ২৬শে অক্টোবর জেনারেল আইয়ুব খান তার মৌলিক গণতন্ত্র আদেশ ঘোষণা করেন। এটার নিয়ম ছিল এরকম যে ৪০,০০০ পাকিস্তানি মৌলিক গণতন্ত্রী থাকবে। পূর্ব পাকিস্তান হচ্ছে ৪০,০০০ জন এবং পশ্চিম পাকিস্তান হচ্ছে ৪০,০০০ জন। মোট ৮০,০০০ জন মৌলিক গণতন্ত্রী থাকবে। এরা জনগণের ভোটে নির্বাচিত হবে এবং এদের দ্বারা প্রেসিডেন্ট নির্বাচিত হবে। এরা ইউনিয়ন কাউন্সিলের সদস্যদেরকে নির্বাচিত করবে। এদের দ্বারা রাষ্ট্রের প্রেসিডেন্ট, জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যবৃন্দ নির্বাচনের বিধান করা হয়। এই পদ্ধতিতে পরোক্ষ নির্বাচনের পদ্ধতির সৃষ্টি হয়। ফলে নাগরিকদের যে প্রত্যক্ষ ভোটের অধিকারটা ছিল সেই অধিকারটা আ সেই অধিকার থেকে নাগরিকরা বঞ্চিত হয়ে গেল। মৌলিক গণতন্ত্রের মাধ্যমে পরোক্ষ নির্বাচন পদ্ধতির কারণে পূর্ব বাংলার জনপ্রিয় রাজনৈতিক নেতৃত্বরা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ হারায়। আচ্ছা, মৌলিক গণতন্ত্র তোমাদের ২ এর জন্য আসে। এখানে ছোট্ট করে ২ এর জন্য, এটা কি অনুধাবনের জন্য ২ এর জন্য যতখানি লেখা লাগে এটার ছোট্ট নোট করে ফেলবে। ঠিক আছে? মৌলিক গণতন্ত্র কি? এটা ২ এর জন্য আসে। উপরন্তু আইয়ুব সরকার কালো আইন জারি করে জনপ্রিয় রাজনীতিবিদদের নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখে। সে আইন জারি করে দেয়, বিভিন্ন রকম আইনের শর্ত আরোপ করে দেয় যাতে এই জনপ্রিয় রাজনীতিবিদরা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। আইয়ুব শাসন আমলে বাঙালিদের মধ্যে বেশি করে আলাদা জাতিগত পরিচয়ের প্রকাশ ঘটে। ১৯৬২ সালে জেনারেল আইয়ুব খান নিজস্ব ধ্যান ধারণার উপর নির্ভর করে একটি নতুন সংবিধান তৈরি করে। তাহলে পাকিস্তান আমলে ২ টা সংবিধান হয়। একটা ৫৬ সংবিধান, আরেকটা হচ্ছে ৬২ সংবিধান। ৫৬ সংবিধান হচ্ছে নির্বাচিত প্রতিনিধি কর্তৃক তৈরি হয়। আর ৬২ সংবিধান হচ্ছে সামরিক শাসক আইয়ুব খান কর্তৃক প আ ত নি আ প্রণীত হয়। তাতে সংসদীয় সরকার প্রাদেশিক স্বায়ত্তশাসনের ধারা তিনি বাদ দিয়ে দেন এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা তিনি প্রতিষ্ঠা করেন। সংসদীয় সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার আমরা আগে পড়েছি না? আমাদের যে সরকার সংক্রান্ত যে অধ্যায়গুলা ছিল আমরা আগে পড়েছি না? রাষ্ট্রপতি শাসিত সরকার হলো যে সরকার ব্যবস্থায় সকল ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকে। আর সংসদীয় সরকার ব্যবস্থায় হচ্ছে ম আ প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার হাতে ক্ষমতা থাকে। আচ্ছা। এরপর ১৯৫৮ সালে পাকিস্তানের ক্ষমতা দখল করার পর ১৯৬২ সালের জুন পর্যন্ত জেনারেল আইয়ুব খানের নেতৃত্বে সামরিক শাসন বহাল ছিল ৪ বছর। তিনি একটানা ৪৪ মাস সামরিক আইন দ্বারা দেশ পরিচালনা করেন। রাজনৈতিক দল ও এর তৎপরতা সকল সভা-সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন। পাকিস্তানের জনপ্রিয় রাজনৈতিক নেতা হোসেন শহীদ আ সোহরাওয়ার্দী সহ মোট ৭৮ জন রাজনীতিবিদকে কালো আইনের আওতায় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কোন রকম নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখা হয়। ১৯৬২ সালে শরীফ শিক্ষা কমিশনের রিপোর্টে ৬ষ্ঠ শ্রেণী থেকে ডিগ্রি শ্রেণী পর্যন্ত ইংরেজি পাঠ বাধ্যতামূলক করা হয়।
উর্দুকে জনগণের ভাষায় পরিণত করা হয়। একই সাথে জাতীয় ভাষার জন্য একটি সাধারণ বর্ণমালা প্রবর্তনের চেষ্টা করা হয়। সেক্ষেত্রে আরবির গ্রহণযোগ্যতা বিবেচনা করে রোমান বর্ণমালার সাহায্যে পাকিস্তানি ভাষাসমূহকে লেখা, শিক্ষা খরচ শিক্ষার্থীদের বহন করা, ডিগ্রি কোর্সকে ৩ বছর মেয়াদি করা সুপারিশ করা হয়। ছাত্ররা এই রিপোর্ট প্রত্যাখ্যান করে। দেখো এত কষ্ট করে আন্দোলন করে এবং জীবন দান করে যে ভাষা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা হোক এর জন্য আন্দোলন করা হলো, জীবন দান করা হলো। তারপরও সেই ভাষাটা স্বীকৃতি পেতে না পেতে মাত্র ৪ বছরের মাথায় সেটা বাতিল করে দেওয়া হলো। সেটা বাতিল করে দিল তারপর আবার আ পুনরায় ইংরেজি ভাষা বাধ্যতামূলক। আবার রোমান বর্ণমালার সাহায্যে পাকিস্তানি ভাষাকে লেখা। নতুন সব নিয়ম চালু করলো এবং সব অনৈতিক নিয়ম। দেখো এখানে অ্যা এখানে কিন্তু শিক্ষাক্ষেত্রে যে খরচটা সেই খরচটাও বাদ দিয়ে দিল। অর্থাৎ শিক্ষা খরচ শিক্ষার্থীকে বহন করতে হবে। যতগুলা অনিয়ম বলা যায় অনিয়ম চালু করে দিল। এই শিক্ষা রিপোর্ট তো খুব স্বাভাবিক। এই রিপোর্ট কেউ গ্রহণ করবে না। যার জন্য যেটা হলো যে কোন ছাত্র সমাজ কেউ এই শিক্ষা রিপোর্ট মেনে নিতে পারে নাই। ফলে ৬২ সালে যে ছাত্র আন্দোলন বা ৬২ সালের যে ছাত্র আন্দোলন আমরা শুনেছি সেই আন্দোলনটা হয়। আইয়ুব সামরিক শাসন চলাকালীন রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। তখন কোন সংবাদপত্র বিশেষ করে দৈনিক ইত্তেফাক সামরিক শাসনের বিরুদ্ধে প্রশংসনীয় ও বলিষ্ঠ ভূমিকা পালন করে অবতীর্ণ হয়। সঙ্গে এসব পত্রিকার কণ্ঠরোধ করতে পদক্ষেপ গৃহীত হয়। ১৯৬৯ সালের সেপ্টেম্বর মাসে পূর্ব বাংলার সবচেয়ে জনপ্রিয় দৈনিক ইত্তেফাক পত্রিকার যে সম্পাদক ছিলেন ও মালিক তোফাজ্জল হোসেন ওরফে মানিক মিয়াকে গ্রেফতার করা হয়। এরপর ১৯৬২ ও ৬৬ সালেও তাকে ২ বার গ্রেফতার করা হয়। পাকিস্তানের শুরুতে অর্থনৈতিক ক্ষেত্রে ২ অংশের মধ্যে পূর্ব বাংলার অবস্থা ছিল অপেক্ষাকৃত ভালো। কিন্তু এই অবস্থা বেশিদিন টিকে থাকেনি। ক্রমান্বয়ে ২ অংশের মধ্যে বৈষম্যের কারণে ব্যবধানের মাত্রাটা বৃদ্ধি পেতে থাকে। পাকিস্তানের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে জেনারেল আইয়ুব বিভিন্ন নীতি গ্রহণ করে। এই নীতি আঞ্চলিক বৈষম্যের পরিমাণ না কমিয়ে তা বাড়িয়ে দেয়। ১৯৬৮ সালের এপ্রিল মাসে পাকিস্তান প্ল্যানিং কমিশনের প্রধান অর্থনীতিবিদ মাহবুবুল হক তথ্য প্রকাশ করেন যে দেশের শতকরা ৬৬% শিল্প, ৭৯% বীমা, ৮০% ব্যাংক সম্পদ মাত্র ২২টি পরিবারের হাতে, যার মধ্যে একটি বাদে বাকি সব পশ্চিম পাকিস্তানের কেন্দ্রীভূত। ভাবা যায় যে দেশের সব শিল্প, ব্যাংক, বীমা হচ্ছে এ এ মানে একটা পূর্ব পাকিস্তানের পরিবার ছাড়া বাকি ২১ টাই হচ্ছে পশ্চিম পাকিস্তানের পরিবারের নিয়ন্ত্রণে। তাহলে বুঝো বৈষম্যটা কোন পর্যায়ে চলে গিয়েছিল। জেনারেল আইয়ুব খানের ১ দশকের শাসনামলে বিপুল পরিমাণ বৈদেশিক সাহায্য পাওয়া যায়, যার সিংহভাগ পাকিস্তানে অর্থাৎ পশ্চিম পাকিস্তানে খরচ করা হয়। কিন্তু পূর্ব পাকিস্তানের উন্নয়নে কোনো খরচ হয় না। পূর্ব পাকিস্তানের অংশের পুঁজি পশ্চিম অংশে পাচার হয়ে যায়। এরপরে এই যে আইয়ুব খানের এই অনৈতিক এবং দুর্নীতি যে শাসনামল, হ্যাঁ, এই শাসনামলের থাকা অবস্থায় আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তানের লাহোরে বিরোধী দলের এক কনভেনশনে অনুষ্ঠিত হয়। তো সেই কনভেনশনে তিনি লীগের পক্ষ থেকে তার ঐতিহাসিক ৬ দফা কর্মসূচি উত্থাপন করেন। ৬ দফা কর্মসূচি ছিল ৬ টা দফা। এই ৬ টা দফা আমরা খুব ভালোভাবে মুখস্থ করব। এই ৬ টা দফা, ৬ দফা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ৩ ও ৪ এর জন্য। ১ম দফা ছিল হচ্ছে সরকার সংক্রান্ত। ১ম দফাটা হচ্ছে লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান একটি ফেডারেশন বা যুক্তরাষ্ট্র হবে। সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষভাবে নির্বাচিত আইন পরিষদের প্রাধান্য সহ সংসদীয় পদ্ধতি সরকার গঠনের ব্যবস্থা থাকতে হবে। তাহলে এই পয়েন্টটার নাম কি দিব আমরা? আ উম সরকার সরকারের প্রকৃতি। তোমরা পয়েন্টের নামটা বইয়ে লিখে নিতে পারো। ১ নম্বর দফার নাম দিব আমরা সরকারের প্রকৃতি। অর্থাৎ বঙ্গবন্ধু কেমন সরকার চেয়েছিলেন? তিনি সংসদীয় সরকার চেয়েছিলেন এবং লাহোর প্রস্তাবের ভিত্তিতে একটা যুক্তরাষ্ট্রীয় এবং সংসদীয় প্রকৃতির সরকার চেয়েছিলেন। ২য় দফা হচ্ছে আ ২য় দফা হচ্ছে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র। ২য় দফার হেডলাইনটা হবে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র। বৈদেশিক সম্পর্ক ও প্রতিরক্ষা ছাড়া সব বিষয়ে স্টেট বা প্রদেশের হাতে ক্ষমতাটা ন্যস্ত থাকবে। এই ২ টা বিষয় ছাড়া আর অন্যান্য সব ক্ষমতা কেন্দ্রীয় বা যুক্তরাষ্ট্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকবে। ৩য় যে দফাটা এটা হচ্ছে মুদ্রা ব্যবস্থা। পাকিস্তানে ২ টা অঞ্চলের জন্য পৃথক অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা ব্যবস্থা প্রবর্তন করতে হবে অথবা সমগ্র দেশে একটি মুদ্রা ব্যবস্থা থাকবে। তবে সেক্ষেত্রে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে মূলধন পাচার রোধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এজন্য একটি ফেডারেল ব্যাংকের অধীনে কার্যকরী ব্যবস্থা থাকতে হবে।
আর ৪ নাম্বার দফা যেটা সেটা হচ্ছে আহ এ কর বা শুল্ক ধার্য। এই অ এই পয়েন্টের হেডলাইন হবে কর বা শুল্ক ধার্য। অঙ্গরাষ্ট্র বা প্রদেশগুলোর কাছে কর বা শুল্ক ধার্য করার ক্ষমতা থাকবে। তবে ব্যয় নির্বাহের জন্য কেন্দ্রীয় সরকার একটি অংশ পাবে। দফা ৫ হচ্ছে বৈদেশিক মুদ্রা। এই পয়েন্টের নাম হবে বৈদেশিক মুদ্রা। পাকিস্তানের ২ অঞ্চলের বৈদেশিক মুদ্রা অর্জনের পৃথক হিসাব রাখা হবে। অর্জিত বৈদেশিক মুদ্রা স্ব অঞ্চলের বা অঙ্গরাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে। এছাড়া কেন্দ্রীয় সরকারের বৈদেশিক নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিদেশে বাণিজ্য প্রতিনিধি প্রেরণ করা এবং যেকোনো চুক্তি সম্পাদন করতে পারবে। দফা ৬ দফা ৬ হচ্ছে আধা সামরিক বাহিনী। পয়েন্টের নাম হবে নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করবার জন্য অঙ্গরাষ্ট্রসমূহ প্যারামিলিশিয়া বা আধা সামরিক বাহিনী গড়ে তুলতে হবে। কারণ এটা হচ্ছে ৬৬ সালে হয় তো। তো ১৯৬৫ সালে যে ভারত পাকিস্তান যুদ্ধ হয় সেই যুদ্ধের সময় এই পূর্ব পাকিস্তানের জন্য কোনো নিরাপত্তার ব্যবস্থা ছিল না। সম্পূর্ণ অরক্ষিত ছিল। এইজন্য বঙ্গবন্ধু বলেছিলেন যেন এই এলাকার নিরাপত্তার জন্য একটা আধা সামরিক বাহিনীর ব্যবস্থা করে দেয়া হোক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক উত্থাপিত এই ৬ দফা কর্মসূচিটা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ বা ম্যাগনা কার্টা। কার্যত এই ৬ দফার মধ্য দিয়ে পাকিস্তানি ধাঁচের বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ভেঙে বাঙালি জাতীয় মুক্তি, বাঙালির জাতির মুক্তি ও স্বাধীনতা অর্জন লক্ষ্য স্থির হয়। জেনারেল আইয়ুব খান ৬ দফাকে বিচ্ছিন্নতাবাদী বৃহত্তর বাংলা প্রতিষ্ঠার কর্মসূচি হিসেবে আখ্যায়িত করেন এবং তা নস্যাৎ করতে যেকোনো ধরনের শক্তি প্রয়োগের হুমকি দেন। ৬ দফার সংগ্রামকে অর্থাৎ ৬ দফা ভিত্তিক যে কর্মসূচি বঙ্গবন্ধু ঘোষণা দেন এরপরেই শুরু হয় ৬ দফা ভিত্তিক আন্দোলন। অর্থাৎ এই কর্মসূচিকে বাস্তবায়নের জন্য আন্দোলন। ৬ দফা সংগ্রামকে ব্যর্থ করে দেওয়ার জন্য ১৯৬৮ সালে জানুয়ারি মাসে আইয়ুব সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১ নম্বর আসামি করে ৩৫ জন বাঙালি সামরিক বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতামূলক একটা মামলা দায়ের করেন। এই মামলাটা ছিল ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা। এর আনুষ্ঠানিক নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। এটার নিচে আন্ডারলাইন করো। আমাদের প্রায়শ পরীক্ষায় বহু নির্বাচনীতে আসে আগরতলা মামলার অন্য নাম কি ছিল? রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। এই মামলার আওতায় বঙ্গবন্ধু এবং ৬ দফাপন্থী অন্যান্য আওয়ামী নেতৃবৃন্দ দীর্ঘ সময় বন্দী অবস্থায় কারা অভ্যন্তরে কাটাতে হয়। ফলে বাঙালির স্বাধিকার আন্দোলনের মানে আইয়ুব খানের উদ্দেশ্যটাই ছিল এই নেতৃত্বদের এই মূল নেতাদেরকে বন্দী রেখে বাঙালির যে আন্দোলন আছে আন্দোলনটাকে ভেস্তে দিবে। যাই হোক এই মামলার আওতায় বঙ্গবন্ধু ও ৬ দফাপন্থী অন্যান্য আওয়ামী নেতৃবৃন্দ অনেকদিন কারা অভ্যন্তরে থাকে। ফলে বাঙালি স্বাধিকার আন্দোলনের নেতৃত্বভার সচেতন ছাত্র সমাজের উপর গিয়ে বর্তায়। ১৯৬৯ সালের জানুয়ারি মাসে প্রথম দিকে পূর্ব পাকিস্তানের ছাত্রলীগ, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন, মেনন, মতিয়া উভয় গ্রুপ, সরকারি ছাত্র সংগঠন জাতীয় ছাত্র ফেডারেশন দোলন গ্রুপ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু ঐক্যবদ্ধ হলে আইয়ুব বিরোধী মঞ্চ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। ডাকসুর তৎকালীন সহসভাপতি অনল বর্ষী ছাত্রনেতা তোফায়েল আহমেদ এর সভাপতি নির্বাচিত হন। বঙ্গবন্ধু ঘোষিত ৬ দফা কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন সহ ছাত্র সংগ্রাম পরিষদ তাদের ১১ দফা কর্মসূচি ঘোষণা করে। ছাত্র সংগ্রাম পরিষদ জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ বিষয়সমূহ অন্তর্ভুক্ত করে ১১ দফা ভিত্তিক একটি কর্মসূচি গ্রহণ করে। এই কর্মসূচি পূর্ব বাংলার মানুষের জাতীয় মুক্তির বা স্বাধীনতার লক্ষ্যকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন করে। অর্থাৎ বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তখন দায়িত্বটা নিয়ে নিল ছাত্র সমাজ এবং ৬ দফা ভিত্তিক আন্দোলনের পরে যে আন্দোলনটা শুরু হয় সেটা হচ্ছে ১১ দফা ভিত্তিক আন্দোলন। এটা হচ্ছে ছাত্রদের পক্ষ থেকে। ছাত্র সংগ্রাম পরিষদ আগরতলা মামলা প্রত্যাহার এবং বঙ্গবন্ধুকে সহ সকল রাজবন্দীকে মুক্তির দাবিতে দেশব্যাপী ছাত্র আন্দোলন শুরু করে। বস্তুত ১৯৬৮ সালের নভেম্বর মাস থেকে ১৯৬৯ সালের মার্চ মাস পর্যন্ত এই ৫ মাস সমগ্র পূর্ব বাংলায় গণবিদ্রোহ দেখা দেয়। একই সময়ে পশ্চিম পাকিস্তানে আইয়ুব বিরোধী ছাত্র আন্দোলন গড়ে ওঠে। ৬ দফা ভিত্তিক আন্দোলন এবং ১১ দফা ভিত্তিক আন্দোলন এই দুইটা আন্দোলন পূর্ব বাংলার সব শ্রেণীর মানুষের মধ্যে একটা সুদৃঢ় নাগরিক ঐক্য গড়ে তোলে। আগরতলা মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্র আন্দোলন আরো বেশি তীব্র আকার ধারণ করে। সংগঠিত হয় ৬৯-এর গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে ১৯৬৯ সালের ২৫শে মার্চ জেনারেল আইয়ুব খান ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হয়। অর্থাৎ এই আন্দোলন সফল হয়েছিল এবং আইয়ুব খান ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হন এবং আগরতলার মামলা বিরোধী গণ অভ্যুত্থান স্বাধীন বাংলাদেশের উদ্ভবে ঐতিহাসিক ভূমিকা পালন করে এবং পরবর্তীতে বঙ্গবন্ধুকেও কারা থেকে
কি বলে কারাগার। এখন কি শুনতে পাচ্ছ? জি মিস। জি মাঝখানে ইন্টারনেটের সমস্যা হয়েছিল। তাহলে আমরা ধারাবাহিকভাবে কয়টা ঘটনা দেখলাম? আমরা ৫৪ নির্বাচন দেখলাম। ৫৪ নির্বাচনে আমরা দেখলাম যুক্তফ্রন্টের বিজয় এবং ষড়যন্ত্রের কারণে যুক্তফ্রন্টটা ভেঙে যায়। তারপর সামরিক শাসন ৫৬ সালে একটা সংবিধান হয় এবং সংবিধানটা বাতিল হয়ে যায় সামরিক শাসনের কারণে। জেনারেল ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করে, কিন্তু লাভ হয়নি। ইস্কান্দার মির্জা যে ষড়যন্ত্র করে সামরিক শাসন জারি করলো, ইস্কান্দার মির্জাকে মাত্র ৩ দিনের মাথায় আইয়ুব খান হটিয়ে দেয়। এবং শুধু যে হটিয়ে দিয়েছিল তাই না, ইস্কান্দার মির্জাকে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাসিত করে দেওয়া হয় তার স্ত্রী সহ, এবং তার জীবদ্দশায় ইস্কান্দার মির্জা আর কোনোদিনই পাকিস্তানে ফেরত আসতে পারে নাই। চিন্তা করো, এত ষড়যন্ত্র করে ইস্কান্দার মির্জা ক্ষমতা দখল করলো, কিন্তু সে কি লাভ হলো? সে কোনোদিনই সে আর পাকিস্তানে ফেরত আসতে পারে নাই। আইয়ুব খান ক্ষমতা নিয়ে নিল এবং আইয়ুব খান ক্ষমতা নিয়ে ৫৬ সংবিধান বাতিল করলো এবং সব রাজনৈতিক দলের বড় বড় নেতাদেরকে গ্রেফতার করলো। তারপর রাজনৈতিক চর্চাগুলো বন্ধ করে দিল এবং সে নতুন ধরনের মৌলিক গণতন্ত্র চালু করলো এবং নতুন একটা সংবিধান ৬২ সংবিধান প্রণয়ন করলো। এবং সে একটা শিক্ষা রিপোর্ট তৈরি করে, যেটা অত্যন্ত আপত্তিকর ছিল, যার জন্য ছাত্র আন্দোলন শুরু হয় ওই শিক্ষা রিপোর্টের বাতিলের দাবিতে। এ হচ্ছে ৬২ ঘটনা। এরপর ৬৬ সালে হচ্ছে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ৬ দফা ভিত্তিক কর্মসূচি উত্থাপন করেন এবং এই ৬ দফা ভিত্তিক আন্দোলনকে ব্যাহত করবার জন্য বঙ্গবন্ধু সহ বড় বড় নেতাদেরকে আবার কারাগারে প্রেরণ করে হচ্ছে আইয়ুব সরকার। তারপর ৬৬ ৬ দফার ৬ দফা ভিত্তিক আন্দোলনকে তখন আন্দোলনটা তো চলছিল, কিন্তু নেতারা নাই, নেতাদের অনুপস্থিতিতে তখন ছাত্র সমাজ এই আন্দোলনগুলো চালিয়ে রাখার চেষ্টা করে এবং তারা ৬ দফার ঠিক পরেই ১১ দফা ভিত্তিক আন্দোলন শুরু করে। এই আন্দোলনের মধ্যে হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে কারামুক্তি দেওয়া হোক, এই দাবিতে তারা আন্দোলন শুরু করে। আরো অনেকগুলো দাবিও ছিল। তাদের আন্দোলন সফল হয়, আইয়ুব সরকারের পতন হয়। এরপর হচ্ছে ৬৯ এর গণ অভ্যুত্থানটা দেখো। মৌলিক গণতন্ত্র, আগরতলা মামলা, আইয়ুব শহীদ নির্যাতনের বিরুদ্ধে পাকিস্তানের উভয় অংশে ৬৯ সালে এক দুর্বার গণ আন্দোলন শুরু হয়। এই আন্দোলনে মূলত আইয়ুব শাসনের পতন হয়। ছাত্র সমাজের ১১ দফা কর্মসূচিতে শিক্ষার সুযোগ বৃদ্ধি, আঞ্চলিক স্বায়ত্তশাসন ও প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার, বাক স্বাধীনতা, বৃহৎ শিল্প জাতীয়করণ, কৃষক শ্রমিকদের সুযোগ সুবিধা বৃদ্ধি, নিরপেক্ষ পররাষ্ট্রনীতি, জরুরি নিরাপত্তা আইন প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি প্রভৃতি দাবি অন্তর্ভুক্ত ছিল। পশ্চিম পাকিস্তানে এক ইউনিট বাতিল এবং পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রতিষ্ঠার জন্য সকল বিরোধী দল ঐক্যবদ্ধ হয়। এ সময় পশ্চিম পাকিস্তানে পুলিশের গুলিতে কয়েকজন ছাত্র নিহত হয়। এ হত্যার প্রতিবাদে সারা দেশে শুরু হয় গণ আন্দোলন। বিরোধী দলগুলো গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ জিএসি গঠন করে শুরু হয় দেশব্যাপী তীব্র ছাত্র আন্দোলন। আইয়ুব খানের পদত্যাগ, ১৯৬২ সালে সংবিধান বাতিল, এক ব্যক্তি এক ভোটের ভিত্তিতে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, আগরতলা মামলা প্রত্যাহার প্রভৃতি দাবিতে দেশব্যাপী গড়ে ওঠে আন্দোলন। গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং আন্দোলনের ভয়ে ভীত হয়ে আইয়ুব খান আগরতলা মামলা প্রত্যাহার করেন। বন্দী অবস্থায় মুক্তি লাভের পর ২৩শে ফেব্রুয়ারি ১৯৬৯ সালে ঐতিহাসিক একটা দিন। এই দিন রেসকোর্স ময়দানে অর্থাৎ বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল ছাত্র সভায় বাঙালিদের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। উপাধিতে ভূষিত করা হয়। ভূষিত করেন কে জানো? তখনকার ডাকসুর যে সভাপতি ছিলেন তোফায়েল আহমেদ, তিনি ভূষিত করেন। ১৯৬৯ সালের ২৫শে মার্চ আইয়ুব খান সেনাবাহিনীর প্রধান জেনারেল ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে রাজনীতি থেকে তিনি বিদায় গ্রহণ করেন। ক্ষমতাসীন সেনাবাহিনীর প্রধান জেনারেল ইয়াহিয়া খান উদ্ভূত রাজনৈতিক সংকট সমাধানে কতগুলো গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করে। রাজনৈতিক দলের কার্যকলাপের উপর বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দেন। পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিনি কতগুলো শাসনতান্ত্রিক পদক্ষেপ গ্রহণ করেন। এর মধ্যে এক ব্যক্তি এক ভোট, প্রত্যেক প্রদেশের জন্য জাতীয় পরিষদের জনসংখ্যার ভিত্তিতে আসন সংখ্যা বন্টন নীতি ছিল অন্যতম। জাতীয় পরিষদের আসন সংখ্যা হবে ৩১৩, যার মধ্যে ১৩টি হবে সংরক্ষিত মহিলা আসন আর ৩০০টা হবে সাধারণ আসন।
প্রত্যেক প্রদেশের জন্য সর্বাধিক স্বায়ত্তশাসনের বিধান রাখা হয়। নির্বাচিত প্রতিনিধি কর্তৃক সংবিধান প্রণয়নের জন্য সর্বোচ্চ 120 দিন ধার্য করা হয়। প্রণীত সংবিধান রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হওয়া আবশ্যকীয় করা হয়। আচ্ছা, এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম এতে তোমরা কিছু বুঝো নাই, এমন কিছু আছে যে তোমরা বুঝো নাই? নো মিস। সব বুঝতে পারছো? আচ্ছা বলো তো কোন পরিস্থিতিতে এই যে 69-এর গণ আন্দোলন হয়েছিল? মাইদা তুমি বলো, বলো তো কোন পরিস্থিতিতে 69-এর গণ আন্দোলন হয়েছিল? মিস। হ্যাঁ বলো তো, মোটামুটি বলতে পারলেই হবে। বলতে পারবা না? নো মিস। তোমরা তো বললে তোমরা বুঝছো, তোমাদের না বুঝার কিছু নাই। 69-এর গণ আন্দোলন হয়েছিল আগরতলা ষড়যন্ত্র মামলার প্রতিবাদে। আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু সহ অন্যান্য বড় বড় নেতাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। তখন ছাত্র সমাজ আন্দোলন শুরু করে, দুর্বার আন্দোলন। ছাত্র সমাজের দাবি ছিল 11 দফা ভিত্তিক আন্দোলন। তাদের 11টা দাবি ছিল। তার মধ্যে প্রথম দাবিটাই ছিল এই আগরতলা ষড়যন্ত্র মামলায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে যেন মুক্তি দেওয়া হয়। তো এই ছাত্র সমাজ সহ তাদেরকে সমর্থন দেয় সারা পূর্ব বাংলার জনগণ, পূর্ব পাকিস্তানের জনগণ, এবং সবার সমর্থনে এটা একটা গণ আন্দোলনের রূপ নেয় এবং আন্দোলনটা সফল হয়, যার জন্য আইয়ুব খান বাধ্য হয় হচ্ছে বঙ্গবন্ধুকে মুক্তি দিতে এবং তাদের সব দাবি দাওয়া মেনে নিতে, এবং একই সাথে সে পদত্যাগ করে ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে দিতে, তারপর রাজনীতি থেকে সে সরে যায়। এরপর হচ্ছে ইয়াহিয়া খান ক্ষমতায় আসার পর কিছু শাসনতান্ত্রিক পরিবর্তন আনে এবং সে একটা সাধারণ নির্বাচনের ব্যবস্থা করে। চিন্তা করো, বাংলাদেশ যখন স্বাধীন হয় 1971 সালে, ঠিক 2 বছরের মাথায় 73 সালে সাধারণ নির্বাচন হয়। আর এই পাকিস্তান রাষ্ট্র স্বাধীন হয় 1947 সালে, আর সাধারণ নির্বাচন হয় 1970 সালে, অর্থাৎ প্রায় 22 বছর পরে। এটা কোনো কথা? অর্থাৎ কি পরিমাণ বৈষম্য এবং কি পরিমাণ অগণতান্ত্রিক রাষ্ট্র ছিল তখনকার পাকিস্তান, যার জন্য কোনো সাধারণ নির্বাচনের ব্যবস্থা করা হয় নাই। তো সাধারণ নির্বাচনের ব্যবস্থা করা হলো 22 বছর পর 1970 সালে। এখন আমরা সেই নির্বাচনটা দেখি। 1970-এর নির্বাচন, 1970 সালের নির্বাচন ছিল পাকিস্তানি রাষ্ট্রের প্রথম সাধারণ নির্বাচন। প্রাপ্তবয়স্ক এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ভোটাধিকারের ভিত্তিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে দুই দফা দুই দফার যথাক্রমে 7ই ডিসেম্বর 1970 এবং 17ই জানুয়ারি 1971 সালে অনুষ্ঠিত হয়। নির্বাচনে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলো ছিল আওয়ামী লীগ, পাকিস্তান পিপলস পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ, মুসলিম লীগের বিভিন্ন গ্রুপ, জামায়াতে ইসলামী, জমিয়ত উলামা ইসলাম, জমিয়ত উলামা পাকিস্তান, নিজামে ইসলাম, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি পিডিপি। এর মধ্যে প্রধান দুটি দল হচ্ছে পূর্ব বাংলায় বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ এবং পশ্চিম পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে পাকিস্তান পিপলস পার্টি। 1970 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন ইস্যু ছিল বাঙালি জাতির মুক্তির সনদ 6 দফা। অপরদিকে জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টির নির্বাচনী স্লোগান ছিল ইসলাম আমাদের বিশ্বাস, গণতন্ত্র আমাদের রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজতন্ত্র আমাদের অর্থনীতি। পিপলস পার্টির প্রচারণার মূল বিষয়বস্তু ছিল শক্তিশালী কেন্দ্র, ইসলামী সমাজতন্ত্র এবং অব্যাহত ভারত বিরোধিতা। এগুলো হচ্ছে পিপলস পার্টির স্লোগান। আর অন্যদিকে মুসলিম লীগ অন্যান্য ইসলামপন্থী দল বা গ্রুপ তাদের নির্বাচনী প্রচারে পাকিস্তান পিপলস পার্টির মতো ইসলামী সংবিধান এবং শক্তিশালী কেন্দ্রীয় ব্যবস্থা, ভারত বিরোধিতার উপর গুরুত্ব আরোপ করে। এখন পরবর্তীতে 70 সালের নির্বাচনটা আমরা দেখি। এই নির্বাচনের জাতীয় পরিষদে যে ফলাফলটা আসে, এই ছকটাতে দেখো, আমাদের সবারটা দেখার দরকার নেই, আমরা শুধু দুইটা দল দেখব, সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং পিপলস পার্টি। আওয়ামী লীগ পেয়েছিল মোট 167টি আসন,
মোট আসন ছিল ৩১৩টি। হ্যাঁ, ৩১৩টি আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ১৬৭টি আসন। আর পিপলস পার্টি পেয়েছে মাত্র ৮৮টি আসন। অর্থাৎ আওয়ামী লীগ থেকে অনেক বেশি পিছিয়ে ছিল জাতীয় পরিষদের এই অংশে। আর প্রাদেশিক পরিষদে আইনসভায় আওয়ামী লীগ পায় ২৯৮টি। আর আর আওয়ামী লীগ ২৯৮টি পায় এখানে পুরোপুরি জয়লাভ করে। এখানে একটা দেখার বিষয় হচ্ছে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে, কিন্তু পশ্চিম পাকিস্তানে কিন্তু আওয়ামী লীগ ভালো আসন পায়নি। পশ্চিম পাকিস্তানে হচ্ছে পিপিপিপি অর্থাৎ পাকিস্তানি পিপলস পার্টি সর্বোচ্চ আসন পায়। সেখানে আওয়ামী লীগ তেমন কোনো ভালো আসন পায় নাই। যার জন্য সেখানে আওয়ামী লীগের মোটামুটি ভরাডুবি হয় পশ্চিম পাকিস্তানে। অর্থাৎ দেখলাম যে আমরা আঞ্চলিক নির্বাচন হয়ে গেছে অনেকটা। আঞ্চলিক ভিত্তিতে দলগুলো সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। যেমন এই এলাকায় আওয়ামী লীগ জনপ্রিয়তা, এই এলাকায় আওয়ামী লীগ জয়লাভ করেছে। আর পশ্চিম পাকিস্তানে পিপলস পার্টি জনপ্রিয়তায় পশ্চিম পাকিস্তানে পিপলস পার্টি জয়লাভ করেছে। তো সেই হিসাবে সেখানে ক্ষমতা সেই দেশ অর্থাৎ পশ্চিম পাকিস্তানে ক্ষমতা গ্রহণ করবে হচ্ছে পিপলস পার্টি, আর পূর্ব পাকিস্তানে ক্ষমতা হস্তান্তর করা হবে আওয়ামী লীগের হাতে। এটাই নিয়ম, তাই না? এটাই হওয়ার কথা ছিল, কিন্তু এটা করলো না ইয়াহিয়া সরকার। তারা ষড়যন্ত্র শুরু করলো। তারা ক্ষমতা হস্তান্তরের পরিবর্তে ষড়যন্ত্র শুরু করলো। ১৯৭০ সালে সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনী ফলাফল দেখা যায় যে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদের ১৬২টি এলাকা ভিত্তিক আসনের মধ্যে ১৬০টি আসন লাভ করেছে। আর জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের জন্য সংরক্ষিত ৭টি মহিলা আসন সহ সর্বমোট ৩১৩ সদস্য বিশিষ্ট জাতীয় সর্বমোট ৩১৩ সদস্য বিশিষ্ট জাতীয় পরিষদে আওয়ামী লীগের আসন সংখ্যা দাঁড়ায় ১৬৭টি। পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের মোট ৩০০টি এলাকা ভিত্তিক আসনের মধ্যে আওয়ামী লীগ ২৮৮টি লাভ করে। অন্য ১২টি আসনের ৯টিতে স্বতন্ত্র প্রার্থী এবং ২টিতে পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি এবং একটিতে জামায়াতে ইসলামী আসন জয়লাভ করে। প্রাদেশিক পরিষদে মহিলাদের জন্য সংরক্ষিত ১০টি আসন সহ আওয়ামী লীগের দলীয় আসন সংখ্যা ছিল ২৯৮টি। এই সংখ্যাটা মনে রাখবা, ২৯৮ এবং ১৬৭। এই দুইটার সংখ্যা মনে রাখবা। আওয়ামী লীগ জয়লাভ করেছে এই সংখ্যার ভিত্তিতে। অপরদিকে জাতীয় পরিষদে পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দকৃত ১৩৮টি এলাকা ভিত্তিক আসনের মধ্যে ৮৩টি আসন হচ্ছে জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে পাকিস্তান পিপলস পার্টি জয়লাভ করে। বাকি ৫৫টি আসনের ৯টিতে আরো বিভিন্ন দলগুলা জয়লাভ করে, ওগুলো আমাদের দরকার নাই। পশ্চিম পাকিস্তানের জন্য সংরক্ষিত ৬টি মহিলা আসনে ৫টিতে জয়লাভ করে পাকিস্তান পিপলস পার্টি, একটিতে ন্যাশনাল আওয়ামী পার্টি জয়লাভ করে। মহিলা আসন সহ পাকিস্তানের পিপলস পার্টির মোট আসন সংখ্যা দাঁড়ায় হচ্ছে ৮৮টি। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হলে পাকিস্তান শাসক গোষ্ঠীর মধ্যে ক্ষমতা হারানোর ভয় দেখায় দেয়। তাদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগের এই সংখ্যাগরিষ্ঠতা পাকিস্তানি আ অর্জনের মধ্য দিয়ে বাঙালিদের রাষ্ট্রীয় কর্তৃত্ব অর্জন এবং ৬ দফা ভিত্তিক সংবিধান প্রণয়নের বিষয়টি নিশ্চিত হয়। যার কোনটিই পাকিস্তানি সামরিক বেসামরিক আমলা শাসক গোষ্ঠীর কাছে গ্রহণযোগ্য ছিল না। তারা তো কোনোভাবেই চাচ্ছিল না ক্ষমতা হস্তান্তর করতে। তারা ক্ষমতা হারানোর ভয়ে ভীত ছিল। ফলে নির্বাচনের ফলাফল প্রকাশের ঠিক পরে শুরু হয় নতুন প্রাসাদ ষড়যন্ত্র। সামরিক বেসামরিক আমলা শাসক গোষ্ঠীর এই প্রাসাদ ষড়যন্ত্রে পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ইয়াহিয়া খান হয়তো ক্ষমতা হস্তান্তর করত, কিন্তু জুলফিকার আলী ভুট্টো প্রতিনিয়ত ইয়াহিয়া খানকে কনভিন্স করতে থাকে যে বঙ্গবন্ধু আমাদের জন্য একজন একজন থ্রেট। বঙ্গবন্ধুকে যদি ক্ষমতা হস্তান্তর করে তাহলে পাকিস্তানকে রক্ষা করা যাবে না, পাকিস্তান ভেঙে যাবে ইত্যাদি নানা ধরনের ষড়যন্ত্রমূলক কথা দিয়ে ইয়াহিয়া খানকে মিসগাইড করতে থাকে হচ্ছে জুলফিকার আলী ভুট্টো। পাকিস্তানি সামরিক জান্তা একদিকে সংকট নিরসনের নামে ঢাকায় সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল, আর অন্যদিকে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য আর অস্ত্র আনা হচ্ছিল। ১৯৭০ সালের নির্বাচনে বাঙালিকে বিজয়কে তারা মনে প্রাণে গ্রহণ করতে পারে নাই। ৬ দফার প্রশ্নে তারা বঙ্গবন্ধুর যে অনড় এবং অনমনীয় অবস্থান ছিল তাতে বিচলিত হয়ে যায়। তাই তারা উদ্ভূত সংকটে সামরিক সমাধান মনস্থির করে। অর্থাৎ তারা মনে মনে ঠিক করে নিল যে তারা ক্ষমতা হস্তান্তর করবে না, বরং সামরিক সমাধানের দিকে তারা এগোবে। ১৯৭১ সালের ৩রা মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেছিলেন। নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ ১০ আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তিনি পাকিস্তানের ভাবি
তিনি পাকিস্তানের ভাবি প্রধানমন্ত্রী হিসেবেও আখ্যায়িত করেছিলেন, কিন্তু এসবই ছিল লোক দেখানো। মিস কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা, আমার স্ক্রিন থেকে আচ্ছা, কি বলছো তোমরা? শোনা যাচ্ছে না? মিস এখন হয়েছে। আচ্ছা, আজকে এমনিও সময় শেষ। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাক। আমরা অসহযোগ আন্দোলনটা পরের ক্লাসে পড়বো। হ্যাঁ, তোমরা সবাই চ্যাট বক্সে রোল দিয়েছো? মিস আপনার ইনবক্সে দিব। আমার ইনবক্সে না, এই যে আমাদের জুম মিটিংটা হয় না, এই মিটিং এর একটা চ্যাট বক্স আছে, দেখো তো নিচের দিকে। তোমাদের মোবাইলেও আছে চ্যাট বক্স, ওই চ্যাট বক্সটাতে লিখে দিবে। জি মিস। লেখা হলে বলো। মিস একটু নাবিলা দিয়েছে। মাইদা দিয়েছো? মিস দিচ্ছি। আর পুরা রোলটা লিখবা কোড সহ, শুধু 16 লিখবা না, পুরা রোলটা লিখবা। তোমাদের অন্যান্য ফ্রেন্ডরা আসে নাই কেন? ক্লাসে জয়েন করে নাই কেন? আচ্ছা, মিস এটা তো জানি না। শুধু 15-16 উপস্থিত ছিল, মাত্র 2 জন। ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাক। তোমরা দুজন ভালো থেকো। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।